একটা জাতি, একটা সমাজ, একটা সভ্যতা একদিনে সভ্য হয়ে ওঠে না। সভ্য হয়ে ওঠার জন্য তাকে একটা নিয়ম কানুন, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি অনেক কিছুর প্রয়োজন আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা স্বাধীনতার পরে একটা লম্বা সময় অতিক্রম করার পরেও সভ্য জাতি হিসেবে নিজেদেরকে উপস্থাপন কেন করতে পারতেছি না? এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। একটা কথা আপনার জেনে রাখা দরকার যে একটা কথা আছে যে জুর যার মুল্লুক তার। আর পৃথিবী সাধারণত অনেক নিয়ম কানুনের মধ্য দিয়ে পরিচালিত হয়। এটা একটা সাধারণ নিয়ম কানুন কীরকম? আমরা একটা পররাষ্ট্রনীতি সম্পর্কে একটা শব্দের সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত আছি। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের উপরে বিভিন্ন ধরনের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে। যেমন ধরেন পৃথিবীতে যে অস্ত্র রপ্তানি হয়, এই অস্ত্র রপ্তানির মধ্যে পৃথিবীতে বেশ কয়েকটা রাষ্ট্রই পুরোপুরি দখল করে আছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, এরকম রাষ্ট্রগুলোই দীর্ঘদিন ধরে তারা তাদের যে ক্ষমতা এবং প্রতিপত্তি ধরে রাখছে। প্রশ্ন হচ্ছে, এই অস্ত্র রপ্তানির জন্য অন্য রাষ্ট্রগুলা কেন তাদের স্থান নির্ধারণ করতে পারতেছে না? এটা হচ্ছে একটা বাণিজ্যিক কৌশল। এটা একটা পয়েন্ট ধরলাম। এখন এরকম হাজারো পয়েন্ট পরোক্ষভাবে নির্ধারণ করা আছে, যে পরোক্ষ নির্ধারণ করার কারণে আপনি সঠিক জায়গায় যেতে পারছেন না। যেমন তুরস্ক যখন সামরিক ট্যাঙ্ক চাইল, তখন তাকে দেওয়া হয়নি। সামরিক যে যুদ্ধ বিমান, পরবর্তীতে তার 10 বছর সময় লেগেছে, যেটা 2024 সালের শেষে নাগাদ প্রায় 9 বছরের কাছাকাছি সময় একটা যুদ্ধ বিমান তৈরি করতে সক্ষম হয়েছে। রাশিয়ার মতো একটা রাষ্ট্র, পরাক্রমী তাদের একটা ট্যাঙ্ক তৈরি করে 10 বছর সময় লেগেছে। তার মানে কি, প্রযুক্তিকেও বেহাল করতে চায় না। এখন প্রশ্ন হতো, অনেকে বলতেছে সাম্যের গান গায়, অনেকে বলতেছে যে না, আমরা পৃথিবীতে মানবতার গান গাই। যারা এরকম স্লোগান দিয়ে বেড়াচ্ছে, এই লোকগুলোকে আপনি ভণ্ড হিসেবে চিহ্নিত করতে পারেন। কেন ভণ্ড? তারা যদি এরকম সাম্যের গান, মানবতার গান, মানবিকতার গান তারা গাওয়ারই প্রয়োজন থাকতো, তাই এই যে পৃথিবীব্যাপী যুদ্ধ, সহিংসতা, মারামারি, হানাহানি, রাষ্ট্র দখল করা, তেলের জন্য, স্বর্ণের জন্য, খনিজ পদার্থের জন্য, ভূমির জন্য, কেন? এটা তো হওয়ার কথা ছিল না। তারপরে হচ্ছে, তার মানে কি, এটা প্রমাণিত যে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রকে কখনোই চায় না যে তার উপরে অবস্থান নেই। প্রযুক্তি, শিক্ষা, দীক্ষা, সংস্কৃতি, পাণ্ডিত্য চায় না। মুখে স্লোগান দেয়, কিন্তু প্রকৃতপক্ষে সে কোনো ধরনের সাহায্য যতটুকু সাহায্য সে করে, সেটা খুবই নগণ্য, খুবই সীমিত। ধরেন আপনার প্যান্ট দিন আনে পান্তা পোড়ানো, এরকম অবস্থা। যেমন সরকারি এমপ্লয়ারদের, গভর্নমেন্ট এই পরিমাণ বেতন দেয়, আপনি না বড়লোক হতে পারবেন, আবার না আপনি গরিব থেকে যাবেন। দেখা যায় যে দিন শেষে আপনার কি আইবে সমান, ঠিক ঘটনা এরকম কি, হাস্যকর একটা ঘটনা। আপনি গরিব হবেন না, আপনি বড়লোক হবেন না, এরকম একটা অবস্থা। তো এই হচ্ছে একটা কারিশমা, যেটা আমরা হতে অনেকে উপলব্ধি করি না। কারণ দেখবেন যে সরকারি চাকরি করে সৎভাবে জীবন নির্বাহ করে কেউ প্রচুর অর্থের মালিক হয়েছে, এরকম আপনি হয়তো লাখের মধ্যে 1-2টা পেয়ে যাবেন, কিন্তু যে শতকরা 90-80 এরকম পার্সেন্ট দেখাতে পারবেন। হয়তো শতকরা বা হাজারের মধ্যে 1-2টা হয়ে গেছে কদাচিৎ। তাও আবার দেখবেন যে পৈতৃক সম্পত্তি ছিল, তাদের কৃষি জমি ছিল, এরকম কিছু একটা। কিন্তু শুধু চাকরির অর্থের টাকা দিয়ে সন্তান, স্ত্রী, পিতামাতা ভরণ পোষণ করার পরে সঞ্চয় করে যে বড় মুভের কিছু হয়ে গেছে, এটা আদৌ সম্ভব না। তার মানে কি, এটা একটা কূটকৌশল। আপনি আপনার গণ্ডি থেকে বেরোতে পারবেন না, মৃত্যুবধি। আপনি কীভাবে মেরে ফেলা হবে, আপনি যতই আধুনিক বলেন, মানবিকতা বলেন, মানবিকতার গান স্লোগান দেন, আদৌ সম্ভব হবে না। ধন্যবাদ।